সুন্দরবনের আজকে দ্বিতীয় দিন সকাল। সবাইকে সুপ্রভাত। এখন হোটেল থেকে বেরিয়ে আমরা লঞ্চের দিকে চলেছি। এই গ্রামের মধ্যে দিয়ে চারিদিকে প্রচুর ক্ষেত, সবজির ক্ষেত আছে। তারপর লঞ্চে উঠে পরবর্তী কোন স্পটগুলো আমরা যাব সেটা দেখাবো। লঞ্চের কাছাকাছি এসে গেছি। আমাদের লঞ্চের নাম হচ্ছে নিউ বাদশা। ওই যে দূরে দাঁড়িয়ে। লঞ্চে উঠে আমরা ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্টে ছিল নান, চানা মশলা আর জয়নগরের মোয়া। আমরা সকলেই ব্রেকফাস্ট করে নিলাম। এবার আমাদের লঞ্চ চলতে শুরু করলো গোসাবার ওয়াক্সফল ঘাটের দিকে। সেখানে বনবিবির মন্দিরে আমরা বনবিবির মূর্তি দর্শন করব। যেতে যেতে একটা দূরে লাক্সারি লঞ্চ আমরা দেখতে পাচ্ছি, আর সামনে দিয়ে আরেকটি ট্রাভেল এজেন্সির লঞ্চ চলে গেল। আজকের এখন সকালের ওয়েদার যথেষ্টই প্লেজেন্ট, সেরকম খুব গরম নয়, আবার খুব ঠান্ডাও নেই এখন। আজকে আমাদের সুন্দরবন যাত্রার এই দ্বিতীয় দিনের সকালে আমাদের এখন গন্তব্য হচ্ছে বনবিবির মন্দির। আমাদের লঞ্চ এখন এই বনবিবি মন্দিরের এই ঘাট যেটা ওয়াক্সফল ঘাট, তার কাছাকাছি চলে এসছে। একটু পরে আমরা নামবো। ঘাটে নেমে আমরা সোজা হাঁটতে থাকলাম। পুরো একটা গ্রাম্য পরিবেশ এবং চারিদিকে বাঁধ দেওয়া আছে, তার মধ্যে দিয়ে সরু সরু রাস্তা আছে আলের মতো। এই ঘাট থেকে বেরিয়ে এদিকে একটা রাস্তা, আর সোজা এই রাস্তা, আর ডান দিকেও আর একটা রাস্তা গেছে এই সরু আলের মতো, মানে বলতে গেলে এটা বাঁধের মতো। আল বলা ঠিক নয়। আমরা এই সোজা রাস্তা দিয়ে হাঁটতে থাকলাম। একটু এগিয়ে ডান দিকে আবার একটা ওই মানে বাঁধের উপর দিয়েই আবার যাচ্ছে। এখানেও একটা মাটি দিয়ে বাঁধের মতো করা আছে। এখানে এখনও রাস্তা সেরকম কাঁচাই, তার উপরে জাস্ট মানে ইট পাতা হয়েছে। তো আমরা একটু সাবধানে সমস্ত টুরিস্টরাই এগোতে থাকলাম। এগিয়ে এসে তারপরে এরকম একটা ফ্ল্যাট জায়গা পেলাম। এইখানে হচ্ছে বাদিকে আমরা দেখতে পাচ্ছি বনবিবির মন্দির। লোকেশনটা সত্যি খুব সুন্দর, নিরিবিলি ফাঁকা জায়গা। বোঝাই যাচ্ছে মন্দিরটি খুব বেশি পুরনো নয়। সমস্ত টুরিস্টরাই একে একে এই মন্দিরের দেবী দর্শন করছেন। মন্দিরে কিন্তু এখন কাজ চলছে, তাই জন্য মূর্তিগুলোকে কিন্তু একটু বাইরেই রেখে দেওয়া আছে। ভেতরে কাজ, ফিনিশিংয়ের কাজ চলছে, পেইন্টিংয়ের কাজ চলছে। শুধু ডান দিকে যে মন্দির কক্ষ, তার ভেতরে মূর্তি কিন্তু রয়েছে। চারিদিকে একটা 360 ডিগ্রি ভিউটা নিলাম। অত্যন্ত ফাঁকা নিরিবিলি বলেই ভালো লাগছে, তাই একটু ছবিটা তুলে রাখছি। প্রত্যেকেই ইতস্তত এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছেন। আমরা এবার বনবিবির মন্দিরের এই যে পুরোহিত মশাই, তিনি সকলকে টিকা পরিয়ে দিচ্ছেন, এবং তার কাছ থেকে এই বনবিবির ইতিহাসটা একটু শুনে নিই। হ্যাঁ বলুন, হ্যাঁ বলুন বলুন। তাদের কাছে বনদেবী, আর যারা মুসলিম তাদের কাছে বনবিবি। এই যে দুজন বসে আছেন দেখছেন, বনবিবি সাজঙ্গলি বসে আছেন ভাই বোন। আর ওপাশে দাঁড়িয়ে আছেন, ওনার নাম হচ্ছে গাজী বাবা। আর এপাশে বাঘরূপী যে আছে, এর নাম হচ্ছে দক্ষিণ রায়। আর এই কুমিরের বসে আছে, এর নাম হচ্ছে দুঃখী। বনবিবি সাজঙ্গলি বাবার নাম ছিল ইব্রাহিম, আর ইব্রাহিমের বাড়ি ছিল মক্কাতে। ইব্রাহিমের দুটো বিয়ে,
প্রথম বিয়ের কোনো সন্তান ছিল না, তাই দ্বিতীয়বার বিয়ে করলেন, সন্তান হলো বনবিবি সাজঙ্গলী। তো ওনার যে প্রথম যে স্ত্রী তার নাম ছিল ফুলবিবি। ওই ফুলবিবি বনবিবি সাজঙ্গলীকে আর ওনার মাকে সহ্য করতে পারতেন না, তাই বাড়ি থেকে বের করে যায়। বের করে দিলে ওরা ঘুরতে ঘুরতে জঙ্গলে আশ্রয় নেয়, জঙ্গলেই থাকে। আর এই যে বাঘরূপী দেখেন নাম দক্ষিণ রায়, এনার বাড়ি ছিল রায়দিঘিতে। ইনি একটা রাজ্যের রাজা ছিলেন, কিন্তু রাজ্যের মানুষের উপর প্রচুর অত্যাচার করতেন। এতটাই অত্যাচার করতেন তো যে পথ দিয়ে যেত সে পথে কোনো মানুষ যেত না, ভয়ে কাঁপতো। এবার ওই রাজ্যে একটা মনিটরি ছিল, গাছের নিচে বসে জব করতেন। যখনই জব করতে বসে তখন দক্ষিণ রায় বিরক্ত হয়, বিরক্ত ওকে মারে। মারলে ওই সাধু বাবা ওকে একটা অভিশাপ দেয়, বলছে তুই মানুষের উপর অত্যাচার করিস, তা তোর এখানে থাকলে হবে না, তুই সমস্ত পশুর কারণ তুই জঙ্গলে যা, জঙ্গলে যারা মাছ কাঁকড়া মোহাম্মদ সংগ্রহ করতে যায় বা পশু পাখি আছে তাদের মধ্যে আক্রমণ কর। তাই সেই বাবার অভিশাপে ও বাঘরূপ ধারণ করে জঙ্গলে চলে যায়। জঙ্গলে চলে গিয়ে ও খাবার জন্য, ও খাবার সংগ্রহ করার জন্য বিভিন্ন কিছু ধরে। আর ধোনা চাচা বলে যেতে আসলে মহলে মোহাম্মদু সংগ্রহ করছে, কিন্তু দীর্ঘদিন মোহাম্মদু পায় না। এবার না বাবাতে খুব চিন্তায় ছিল, চিন্তা করতে করতে যে নৌকায় করে গিয়েছিল সেই নৌকায় ও ঘুমিয়ে যায়। ঘুমিয়ে গেলে তখন অর্ধরাত্রে তখন দক্ষিণ রায় ওকে স্বপ্ন দেখাচ্ছে, বলছে তুই তো আসিস আর চলে যাস, কিছুতে পাস নে, তবে আমার কথা শুনলে সব পাবে। কি কথা? বলছে তোর নৌকায় যে বাচ্চা ছেলেটাকে নিয়ে এসেছি কাজের জন্য, ওকে আমার কাছে রেখে যেতে হবে। তুই যদি রেখে যাস তুই সব পাবি, আর তুই যদি না রেখে যাস আমি সবাইকে জলে ভাসিয়ে দেবো, কাউকে বাড়ি যেতে দেবো না। এবারে এই চিন্তা করতে করতে অনেকক্ষণ কেটে গেল। তখন নৌকার যে মেন মাঝি, ওই মাঝি বললো আমাদের তো খিদে লেগেছে, কী করবো? তখন বললো ঠিক আছে আমি যাই, একটু কিছু আছে কিনা। গিয়ে যায়, কিছুই নেই, এবং জ্বালানি কাঠও পর্যন্ত নেই যে ও রান্না করবে। তখন এই দুঃখে আদেশ করে, দুঃখে একটু আমরা তো ক্লান্ত, আমরা যেতে পারছি না, তুই একটু জঙ্গল থেকে কাঠ নিয়ে আয়। তার দুঃখে তখন বললো আমার মা তো বারণ করে দিয়েছে জঙ্গলে নামতে। তো বলছে তুই যা, তোর কিছু হবে না, আমরা তো সবাই আছি। যতটা সেই চাচার কথা শুনে ও জঙ্গলে নামে। যে মুহূর্তে জঙ্গলে নামে সেই মুহূর্তে নৌকা ছেড়ে দিয়ে ও লোকালে চলে যায়। ওকে জঙ্গলে যখন তুলে দিল, ও যখন কাঠ সংগ্রহ করে যখন মাথায় তুললো, তোলার পর দক্ষিণ রায় ওর সামনে একটা হাজির, ওকে খাবে বলে। তখন এই দোকানের মা ধোনাচার কাছে দিয়েছিল, বলেছিল তুই যদি কোনো বিপদ বা কোনো সংকটে পড়িস মা বনবিবিকে স্মরণ করবি, উনি রক্ষা করবেন। তা সেই কথা মনে পড়ে যাওয়াতে ওই মা বনবিবিকেও মনে মনে স্মরণ করলো। মা বনবিবি ওর মায়ের রূপে এসে বাঘের হাত থেকে লড়াই করে বাঁচায়। চারিদিকে জল কীভাবে পৌঁছে দেবে, তাই কালুগাজিকে ডেকে, মানে কুমিরকে ডেকে কাটাখালি বরুণার দুঃখের বাড়ি বসিরহাটে যায়নি, ওকে তুলে দেয়। দুঃখে গ্রামে গিয়ে সব কথা বললো যে বনেই বলে একজন আছে রক্ষা করে। হিন্দু মুসলিম সমস্ত বর্ণ ধর্মের যত মানুষ যারা জঙ্গলে বা ভ্রমণ ক্ষেত্রে যায়, কর্মক্ষেত্রে যায়, মা বনবিবি বা বনদেবীকে স্মরণ করে যায়, যাতে কোনো বিপদ না হয়। আমরা সনাতনী হিন্দু আমাদের কাছে দুর্গার এক রূপ হিসেবে মাকে স্মরণ করি। আর এই মায়ের পূজা হয় পয়লা মাঘে। এই হচ্ছে মায়ের গল্প। এই হচ্ছে বনবিবির মূর্তি। বাইরে রয়েছে দক্ষিণ রায় এবং অন্যান্য মূর্তিগুলো। বনবিবির মন্দির আমরা দেখে নিয়ে এসে এবার ধীরে ধীরে আবার আমাদের লঞ্চে উঠে পড়লাম। আমাদের লঞ্চ হচ্ছে নিউ বাদশাহ। বনবিবির মন্দির দেখে নিয়ে এবার আমাদের লঞ্চ চলতে শুরু করলো পরবর্তী গন্তব্যস্থলের দিকে। পরের গন্তব্য হচ্ছে সজনেখালি ওয়াইল্ড লাইফ ফরেস্ট, সেখানে আমরা যাব। যদিও আজকে আমাদের অন্য ট্রিপ হওয়ার কথা ছিল, কিন্তু পারমিশন পাওয়া যায়নি বলে আজকে আমাদের এই ট্রিপটা করতে হচ্ছে। সেটা আমরা আগামীকাল করব। চারিদিকে যেতে যেতে দেখতে পাচ্ছি আমরা ম্যানগ্রোভ ফরেস্ট, এবং জল প্রচণ্ড বেড়ে গেছে, ফলে ম্যানগ্রোভ ফরেস্টের যে ম্যানগ্রোভ এরিয়াটা আমরা দেখতে পাচ্ছি না, শুধু গাছপালাগুলি দেখা যাচ্ছে। বলতে বলতে আমরা সজনেখালির যে ফরেস্টের এরিয়াতে আমরা ঢোকার যে ঘাটটা সেখানে চলে এসেছি। সজনেখালির ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির যে ঘাটটা সেখানে চলে আসলাম। এখানে বাঁদিকে আমরা দেখতে পাচ্ছি একটু অন্যরকম লেখা, সেভ সুন্দরবন। সব জায়গায় জেনারেলি আমরা আই লাভ অমুক জায়গা তমুক জায়গা এটাই দেখতে পাই। আসলে এই যে ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবনে, সেটা কিন্তু যথেষ্ট বিপন্ন অবস্থায় রয়েছে। আমরা ধীরে ধীরে মেন গেট দিয়ে প্রবেশ করছি। সমস্ত ট্যুরিস্টরাই একসঙ্গেই যাচ্ছে যাতে এদিক ওদিক না হারিয়ে যায়।
ঢুকে আমরা দুদিকে কিন্তু আমাদের যাত্রাপথের যতটা পোর্শন যাচ্ছে আমরা দুদিকে কিন্তু নেট দিয়ে ঘেরা সেফটির জন্য, যাতে বন্য জীবজন্তু কিছু না আসতে পারে। এখানটা একটু পার্কের মতো করা আছে। এখানে একটা বাঘের আদলে একটা ওয়েলকাম জানাচ্ছে একটা মূর্তিটা। এইখানে গভর্নমেন্টের এখানে একটা স্টল আছে, অনেক কিছু মধু বা এসব অন্যান্য উপকরণ পাওয়া যায়। একটু এগোতেই এখানে নেট দিয়ে ঘেরা একটা পুকুর দেখতে পাচ্ছি, এবং পুকুরের জলের থেকে মাঝে মাঝে কিছু একটা এরকম মুখের মতো উঁচু হয়ে দেখা দিচ্ছে। গাইড আমাদের যে বলল যে এখানে বিশেষ প্রজাতির কচ্ছপ এখানে রাখা হয়েছে, তাদের ব্রিডিং সেন্টার এটা। এইখানে একটা বোর্ড আছে, এখানে লেখা আছে দেখুন, বাটাগুড় বাস্কা কনজারভেশন ব্রিডিং। মানে বাটাগুড় বাস্কা হচ্ছে সেই স্পিসিসটা কচ্ছপের। এখানে একটা মেল আর ফিমেল বাটাগুড় বাস্কা প্রজাতির কচ্ছপ রাখা হয়েছে। এটা ট্যুরিস্টদের দৃষ্টি আকর্ষণের জন্য এবং তাদের একটু আনন্দ দেওয়ার জন্য। ওই যে দেখা যাচ্ছে সাঁতার কেটে আসছে। এই যে দুটোই আছে এখানে। খুব সুন্দর লাগছে দেখতে, একদম সরাসরি দেখতে পাচ্ছি আমরা চোখের সামনে। পুকুরে যারা আছে, যেখানে ওদের মেইন যে সেন্টারটা, সেখানে কিন্তু কিছু বোঝা যাবে না। এরপর আস্তে আস্তে আমরা নেট দিয়ে ঘেরা যে ভেতরে ফরেস্টের ভেতরে যে রাস্তা, সেখান দিয়ে আমরা চলেছি। অনেকটা এটাকে বলা হচ্ছে ক্যানোপি ওয়াক। যেতে যেতে এখানে একটা গাছ দেখতে পাচ্ছি, দেখুন এই গাছটার নাম কিন্তু দেখতে কিন্তু অনেক নারকেল গাছের মতো, কিন্তু এর নাম হচ্ছে গোলপাতা। এই গোলপাতা গাছ কিন্তু বাঘের একটা আশ্রয়স্থল। ওই হচ্ছে আমরা দেখতে পাচ্ছি গোলপাতা গাছের ফলগুলো কিরকম অদ্ভুত দেখতে। দূরে আমরা একটা কিন্তু কুমির দেখতে পাচ্ছি, একদম স্থির হয়ে আছে জলের পাশে। অনেকক্ষণ বাদে এই একটি দেখতে পারলাম জীবজন্তুদের মধ্যে। আবার আরেকটি কুমিরকে দেখতে পাচ্ছি, মুখ হাঁ করে আছে, যেন খাবারের জন্য রেডি হয়ে আছে। ভয়ঙ্কর দৃশ্য। আমরা এখন ওয়াচ টাওয়ারের ওপর থেকে চারিদিকের দৃশ্যটা নিচ্ছি। একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ফরেস্টটা রয়েছে বা এই অভয়ারণ্যটা। এখানে একটা আর্টিফিশিয়াল লেক দেখতে পাচ্ছি, মানে জীবজন্তুরা জল খেতে এখানে আসে। এখানে একটা সাইনবোর্ড আছে, সমস্ত এক্সটিংক্ট যারা পশুরা তাদের ছবি দেওয়া আছে। আর এখানে সুন্দরবনের যে বাদাবন মানে ম্যানগ্রোভ, তাদের যে বিভিন্ন স্পেসিস, তাদের ছবি এবং ডেসক্রিপশন সব দেওয়া আছে। সুন্দর ছবি দিয়ে এবং তাদের নামগুলো সব ডিসপ্লে করা আছে। আমাদের গাইড রাহুল সবকিছু একটু বুঝিয়ে দিচ্ছে। এখান থেকে নদী ক্রস করে আছে, কিন্তু আমি সজনে গালি মানে পাখিয়ালার অপোজিটে কিন্তু আমরা আছি এখন। কালকে যে স্পটটা হবে, আর কালকে হচ্ছে কি আমরা এই সাইড থেকে ঘুরে পাখিয়ালাতে বেরিয়ে এখান থেকে জঙ্গল এন্ট্রি করবো, বুঝেছো? এই সুদর্ণখালি হয়ে সুদর্ণখালি খালি হয়ে এখানে সুদর্ণখালি একটা ওয়াচ টাওয়ার আছে, মেইন ম্যানগ্রোভ ফরেস্ট, মানে সুন্দরবনের সব রকম গাছ আছে, কী কী কাজে লাগে সেই গাছের নামও লেখা আছে, ঠিক আছে? ওখানে ওই এই যে ওয়াচ টাওয়ারটা পড়বে, এটা হচ্ছে ওপেন জঙ্গলে, মানে আর কোনো নেটের ফিনিশিং থাকবে না, পুরো ওপেন জঙ্গলের মধ্যে দেখা হবে ওটা। এটা দেখে কিন্তু আমরা যে এখান থেকে জঙ্গল এন্ট্রি করবো, এই যে খাঁড়ির মুখগুলো, এরপর থেকে যে খাঁড়িটা যাচ্ছে, এটা হচ্ছে শুধু
সরু খাঁড়ি, সুন্দরবনের সব থেকে সরু খাঁড়ি, মানে বনবিবি বনানী নামে একটা খাঁড়ি আছে। মানে এই যে এটা হচ্ছে 3 ঘন্টা আমরা সাইট সিন করছি এখান থেকে পাঠানখালি হয়ে 3 ঘন্টা আমরা সাইট সিন করবো, এই ভিতর থেকে হয়েছে। সেই 3 ঘন্টার মধ্যে হচ্ছে ওটা ওপেন জঙ্গল, ওখানে বেশিরভাগ বাঘ দেখা যায়, বাঘ, হরিণ, কুমির ওই সব জায়গার মধ্যে দেখা যায় বেশি। হয়ে আমরা এখান থেকে বেরিয়ে আসছি পঞ্চমুখানি বঙ্গোপসাগর, মানে 5টা নদী যেখানে মিশছে, বঙ্গোপসাগর এক সাইড মোহনা হয়ে আমরা আসছি এই দোবাকি ক্যাম্প, মানে মেন যেখানে ব্যাঘ্র প্রকল্প। 1/2 কিলোমিটার একটা ক্যানেল ব্রিজ আছে জঙ্গলের মধ্যখান থেকে, দোবাকি স্পট। এটা দেখে আমরা বঙ্গোপসাগরের পুরো মধ্যখান থেকে যাবো, মানে এই ওপর থেকে হয়ে ঝড়খালি। এটা লোকাল লয় বলে একটা সাদা করা আছে লোকাল লয়। ঝড়খালি হচ্ছে ওখানে রেস্কিউ সেন্টার, মানে প্রত্যেক সিজনে যে বাঘগুলোকে ধরা হয়, যখন আহত হয় যে বাঘগুলো, ড্রোনে ওরা দেখে কোথায় বাঘ অসুস্থ আছে, ওদেরকে ওরা তুলে এনে এখানে ওদেরকে কিছুদিন ধরে ওদেরকে খাওয়া দাওয়া দেয়, তখন সুস্থ হয়ে যায়, আবার ওই বাঘগুলোকে ছেড়ে দেওয়া হয়। এখন আপাতত ঝড়খালির 2টো বাঘ রয়েছে, 3টে ছিল কদিন আগে, একটাকে ছেড়ে দিয়েছে। ঠিক আছে, 2টো আছে, 2টো হচ্ছে কি আমরা কালকে দেখবো ওটা। এগুলো কি কালকে সব ডেসক্রিপশন করলে, মানে কালকে যাবেন? এই অভয়ারণ্যের মধ্যেই ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের যে প্রপার্টি মাতলা, তার সমস্ত এই কটেজগুলো এই যে পাশে দেখতে পাচ্ছি, আর সামনে কিন্তু সমস্ত সুন্দরী গাছ, এছাড়া অন্যান্য আরও যে সুন্দরবনের গাছগুলো রয়েছে এবং তাদের শ্বাসমূলগুলো দেখতে পাচ্ছি একদম সামনাসামনি। এইখানে মাতলা প্রপার্টির অ্যাডটা দেখতে পাচ্ছি। আমরা এবার বেরিয়ে যাচ্ছি, আবার লঞ্চে সবাই উঠবো। লঞ্চে ওঠার সঙ্গে সঙ্গে আমাদের চিংড়ির পকোড়া দিল গরম গরম এবং বেশ সুস্বাদু। আমাদের পরবর্তী গন্তব্যস্থল এবং শেষ গন্তব্যস্থল হচ্ছে বাবা লোকনাথ মন্দির, গোসাবাতে। আমরা এখন যেতে যেতে বাদিকে দেখতে পাচ্ছি একটা বিস্তীর্ণ অঞ্চল জুড়ে এই ম্যানগ্রোভ ফরেস্ট এবং শ্বাসমূলগুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে। আমাদের লঞ্চ এখন এই বাবা লোকনাথ মন্দির দেখার যে ঘাটটি সেখানে এসে পৌঁছেছে। এখন আমরা এই ঘাট দিয়ে উঠে ভেতরের দিকে যাব, গ্রামের ভেতরে। অনেকটা এখানে একটা স্ট্রেচ আছে, হেঁটে এটাকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। এইখানে একটা পোস্টার আছে আশ্রমের। এখানে একটা হোমস্টে বা হোটেলের এখানে অ্যাড দেওয়া আছে, ফরেস্ট ক্যাম্প বলে আছে। এখানে একটা রিসর্ট টাইপের রয়েছে। এবারে আমরা ধীরে ধীরে গ্রামের ভেতরে ঢুকে যাচ্ছি। চারিপাশে প্রচুর ছোট ছোট স্টল বা দোকান আছে। এই যে একটা ফল, এটা গাছের, এটা কাঠবাদাম। চারিদিকে গ্রামের লোকেরাই অনেক পসরা সাজিয়ে কিছু জিনিসপত্র সবাই বিক্রি করছে। একটা বেশ গ্রাম্য পরিবেশ আমরা এখানে উপভোগ করতে পারছি। এইখানে ধান ক্ষেতের মধ্যে দিয়ে অনেকটা রাস্তা ঢালাই করে দেওয়া আছে, অনেকটা ক্যানোপি ওয়াকের মতো। এখান থেকে হেঁটে এসে আমরা সোজা এই লোকনাথ বাবার মন্দির বা আশ্রমে এখানে ঢুকে পড়লাম আমরা। চারিদিকে মাটির বাড়ি, দূরে এই যে খড়ের যে ছাউনি দেওয়া ছোট্ট যে ঘরের মতো মন্দির, এটাই হচ্ছে লোকনাথ বাবার মন্দির। চারিদিকে পরিবেশটা খুব নিরিবিলি এবং গ্রামের একদম মাঝখানে রয়েছে। আমরা বাবা লোকনাথের ছবি দেখতে পাচ্ছি ভেতরে। এই যে বাদিকে আমরা সেই ম্যানগ্রোভ ফরেস্ট ক্যাম্প যে সাইনবোর্ডটা তখন দেখেছিলাম, তাদেরই এই ছোটো ছোটো এখানে রিসর্টগুলো। আর ডান দিকে হচ্ছে এই মন্দির। আমরা এখন এই মন্দির দেখে নিয়ে আবার চলে যাব আমাদের লঞ্চে। আমাদের দ্বিতীয় দিনের যে ট্যুর প্রোগ্রাম, তার মধ্যে যা যা সাইট সিন দেখার আমাদের কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা লঞ্চে আসলাম। এখন প্রায় দুপুর 2টো বাজে। এবার আমরা যেখানে চলে এসেছি, এটা হচ্ছে একটা 5 নদীর সঙ্গমস্থল। এখানে দৃশ্যটা কিন্তু দারুণ লাগছে। এই লঞ্চগুলো আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ট্যুরিস্ট যে অর্গানাইজার,
লঞ্চে ওঠার পরে আমরা লাঞ্চ করে নিলাম। লাঞ্চে ছিল ডাল, ভাত, তরকারি, আলু ভাজা, তার সঙ্গে স্যালাড, আর মাছের মধ্যে ছিল পাবদা মাছের ঝোল, আর এছাড়া তার সঙ্গে ছিল চিংড়ির মালাইকারি। যদিও চিংড়ির স্বাস্থ্য খুবই খারাপ, তবে ফ্রেশ ছিল। এছাড়া চাটনি পাঁপড় তো ছিল। আমরা এখন চলে আসলাম পাখিরালাতে। এসে আমরা আবার সন্ধেবেলার স্ন্যাক্স পেয়ে গেলাম, চাউমিন আর চা। সন্ধেবেলার টিফিন খেয়ে নিয়ে সকল ট্যুরিস্টদের ডাকা হলো। লোকনৃত্য শিল্পীরা এসেছে, তাদের সঙ্গে সময় কাটানোর জন্য তারা তাদের নাচ দেখালো, এবং তাদের সঙ্গে আমাদের ট্যুরিস্টদের মধ্যে যারা মহিলারা ছিল সবাই একটু তাদের সঙ্গে একযোগে নৃত্যের একটা স্বাদ নিল। একটু পরেই ডিনারে আমাদের ডাক পড়লো। ডিনারে আজকের মেনু ছিল ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস, তার সঙ্গে চিলি চিকেন। ভেজ ফ্রাইড রাইসটা বেশ ড্রাই করেছে, মানে বেশি তৈলাক্ত নয়। সঙ্গে চিলি চিকেনের টেস্টও খুব ভালো ছিল। এছাড়া স্যালাড ছিল এবং শেষ পাতে মিষ্টিও ছিল। আমরা খেয়ে দিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ো, কারণ কালকে আমাদের খুব সকালে বেরোতে হবে। শেষ দিনে আমাদের একটু হেকটিক জার্নি হবে, কারণ আমাদের পারমিশন পাইনি বলে। খুব শিগগিরই তৃতীয় পর্বে ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ততক্ষণ সকলকে বিদায়, সবাইকে শুভেচ্ছা জানাই। ভিডিওটি ভালো করে থাকলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব ও কমেন্ট করতে ভুলবেন না।